আসসালামু আলাইকুম। আমাদের গাইনি ক্লাসের আজকের টপিক হচ্ছে মিনস্ট্রুয়াল ডিসঅর্ডার। এই ডিসঅর্ডারের আমরা গত ক্লাসে অ্যামিনুরিয়া সম্পর্কে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা ডিসমেনুরিয়া নিয়ে আলোচনা করব, অর্থাৎ ব্যাপারযুক্ত মাসিক বা পাতক বেদনা সম্পর্কে কিছু জানার চেষ্টা করব। আমরা আগে দেখি যে ডিসমেনুরিয়া বলতে আমরা কি বুঝি। এই ডিস যে শব্দটা থাকবে ডিওয়াইএস, ডিস মানে হচ্ছে পেইনফুল বা ডিসঅর্ডার। এই যে ডিসমেনুরিয়া, মেনুরিয়া মানে হচ্ছে মিনস্ট্রুয়েশন, ডিসমেনুরিয়া মানে হচ্ছে পেইনফুল মিনস্ট্রুয়েশন, অর্থাৎ ব্যথাযুক্ত মাসিক, বা বাংলাতে এটাকে বলা হয় বাধক বেদনা। হ্যাঁ, বাধক বেদনা সংজ্ঞাটা দেখে আনুষ্ঠানিকভাবে the term dysmenorrhea is used to mean painful menstruation। যেটা একটু আগে বললাম যে এই ডিসমেনুরিয়া মানে হচ্ছে পেইনফুল মিনস্ট্রুয়েশন, ব্যথাযুক্ত মাসিক। Painful menstruation of sufficient magnitude so as to incapacitate day-to-day activities is called dysmenorrhea। অর্থাৎ এটা বোঝাচ্ছে যে এই যে ব্যথাযুক্ত যে মাসিক হবে, অন্য কথা যদি আমরা বলি যে মাসিকের সময় যে ব্যথাটা হয়, একটা আছে স্বাভাবিক ব্যথা, কিন্তু এটা অস্বাভাবিক, একটু বেশি রকম ব্যথা। এই ব্যথার কারণে যদি ব্যাপকভাবে স্বাভাবিক যে কার্যক্রম প্রতিদিনের বা আমার ডে টু ডে অ্যাক্টিভিটিস, দিনের পর দিনের যে কার্যক্রম, এই স্বাভাবিক কার্যক্রমের যখন ব্যাঘাত ঘটায় বা শারীরিক কাজকর্ম করতে দেয় না, তখনই সেটাকে আমরা বলবো ডিসমেনোরিয়া। এটি দুই ধরনের, টু টাইপস। একটা হচ্ছে প্রাইমারি ডিসমেনোরিয়া, একটা হচ্ছে সেকেন্ডারি ডিসমেনোরিয়া। প্রাইমারিটাকে আবার কয়েকটা নামে ডাকা যায়, যেমন ট্রু ডিসমেনোরিয়া অথবা ইডিওপ্যাথিক ডিসমেনোরিয়া, স্পাসমোডিক ডিসমেনোরিয়া অথবা ইন্ট্রিনসিক ডিসমেনোরিয়া, ইসেনশিয়াল অথবা ফাংশনাল ডিসমেনোরিয়া। কতগুলো নাম এখানে পাওয়া যায়: প্রাইমারি, ট্রু, ইডিওপ্যাথিক, স্পাসমোডিক, ইন্ট্রিনসিক, ইসেনশিয়াল, ফাংশনাল ডিসমেনোরিয়া। এটা অল্টারনেট অনেকগুলো নাম। আর সেকেন্ডারিকে বলা হয় কনজেস্টিভ ডিসমেনোরিয়া বা সেকেন্ডারি ডিসমেনোরিয়া। আমরা একটু দেখি প্রাইমারি ডিসমেনোরিয়া বলতে কি বুঝি। Painful menstruation where there is no identifiable pelvic pathology which is of uterine origin and directly due to menstruation। অর্থাৎ সরাসরি মাসিক, যেটা আমি একটু আগে বললাম যে যখন menstruation হয় বা মাসিক হয়, এই মাসিক হওয়ার সময় স্বাভাবিক একটা ব্যথা হতে পারে। এই স্বাভাবিক যে ব্যথাটা, এটা আসলে শারীরবৃত্তীয় প্রক্রিয়া, ফিজিওলজিক্যাল একটা প্রসেস, যার সাথে কোনো মানে নির্দিষ্ট করে কোনো প্যাথোলজি অর্থাৎ রোগের সাথে কোনো সম্পর্ক পাওয়া যাবে না। এর উৎপত্তি হবে সরাসরি ইউট্রাইন অরিজিন, হ্যাঁ, অর্থাৎ জরায়ুর সাথে সম্পর্কিত। এই কথা এখানে বলা হচ্ছে যে পেইনফুল মিনস্ট্রুয়েশন হোয়ার দেয়ার ইজ নো আইডেন্টিফিয়েবল পেলভিক প্যাথোলজি, যেখানে কোনো প্যাথোলজি অর্থাৎ কোনো রোগের কারণ পাওয়া যাবে না, কোনো কারণ পাওয়া যাবে না। এই জন্য এখানে বলা হচ্ছে কিন্তু ইডিওপ্যাথি, মানে অজানা, কোনো কারণ নাই, কোনো রোগ নাই, কোনো সুনির্দিষ্ট কোনো ফাইন্ডিংস পাওয়া যাচ্ছে না। এটাই বলেছে সত্যি সত্যি, তার মানে কি পেইনফুল, এবং এটি প্রাথমিক। স্পাসমোডিক, হ্যাঁ, মানে খুব আক্ষেপিক, থেকে থেকে হচ্ছে, হ্যাঁ, স্পাসমোডিক। ইন্ট্রিনসিক, সহজাত স্বাভাবিক একটা প্রক্রিয়া। ইসেনশিয়াল, এটা প্রয়োজনীয়। এই এতটুকু যদি ব্যথা না হয় তাহলে মেনস্ট্রুয়েশন ফ্লোটা হবে না। এবং ফাংশনাল ডিসমেনোরিয়া, যেটা কার্যকর, মানে এটা লাগবেই, ঠিক আছে, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া মেয়েদের। এই এতটুকু যদি স্বাভাবিক প্রসেস যদি না থাকে, তাহলে তার কি হবে না, এটা স্বাভাবিকভাবে এই মিনস্ট্রুয়েশনটা হবে না। এই জন্য এটাকে বলা হচ্ছে প্রাইমারি বা ট্রু বা ইডিওপ্যাথিক বা স্পাসমোডিক বা ইন্ট্রিনসিক, ইসেনশিয়াল বা ফাংশনাল ডিসমেনোরিয়া, ঠিক আছে, যেটার সাথে কোনো পেলভিক প্যাথোলজি, কোনো রোগের কারণ পাওয়া যাবে না, এবং যার উৎপত্তি হচ্ছে ইউট্রাইন অরিজিন, সরাসরি থেকে জরায়ুর থেকে উৎপত্তি হচ্ছে, এবং ডিরেক্টলি ডিউ টু মিনস্ট্রুয়েশন, যেটা কারণে হচ্ছে মিনস্ট্রুয়েশন, মানে মিনস্ট্রুয়েশন ফ্লো হচ্ছে, ব্যথা হচ্ছে। এই হচ্ছে প্রাইমারি। সেকেন্ডারি বা কনজেস্টিভ ডিসমেনোরিয়া কাকে বলা হচ্ছে? পেইনফুল মিনস্ট্রুয়েশন where there is a demonstrable, মানে স্পষ্ট বা প্রমাণযোগ্য কজ থাকবে, কোন একটা সুনির্দিষ্ট কারণ থাকবে, which arises in an organ or tissue other than the uterus, ইউট্রাস ছাড়া অন্যান্য কোনো অর্গান বা কোনো টিস্যুর সাথে তার রিলেশন থাকবে।
মানে ইউট্রাসের সাথে সরাসরি সে কানেক্টেড না, বা হতে পারে অথবা অন্য অর্গানও হতে পারে। and merely শুধুমাত্র associated with menstruation occurring in the presence of pelvic pathology, অর্থাৎ যেখানে আমরা pelvic pathology পাবো, অর্থাৎ এই তলপেটের বা অন্যান্য অর্গানের কি পাবো, রোগ পাবো, প্যাথোলজি পাবো, সেটি হচ্ছে সেকেন্ডারি বা কনজেস্টিভ। অর্থাৎ বোঝা গেল মেনস্ট্রুয়েশন ছাড়া অন্যান্য কারণে, অন্যান্য কোনো অর্গান বা টিস্যুর কারণে তার যে পেইনফুল মেনস্ট্রুয়েশন হবে, ডিসমেনোরিয়া হবে, সেটি হচ্ছে সেকেন্ডারি বা কনজেস্টিভ ডিসমেনোরিয়া। ক্লিয়ার? এরপর আমরা দেখি কিছু কারণ, যে প্রাইমারি ডিসমেনোরিয়ার কারণ কি হতে পারে। যে স্বাভাবিক, যে আমরা বললাম যে এটা একটা প্রয়োজন, এটা একটা অজানা এবং এটার সাথে কোনো পেলভিক প্যাথোলজি নাই। তারপর যে এই ব্যথাটা হচ্ছে, এটা আসলে কি কারণে হতে পারে? অনেক সময় অনেকের এত বেশি থাকে যে সে বিছানা থেকে উঠতেই পারে না, এরকম হয়। তাহলে সেটার কারণটা কি? দেখেন, 1 নাম্বার হচ্ছে বিহেভিয়ারাল এন্ড ফিজিওলজিক্যাল ফ্যাক্টর, আচরণগত, বিহেভিয়ার এন্ড সাইকোলজিক্যাল ফ্যাক্টর, মানসিক কিছু সমস্যা এবং আচরণগত কিছু সমস্যার কারণ থাকতে পারে। যেমন টেনশন এন্ড অ্যাংজাইটি ডিউরিং অ্যাডোলেসেন্স, বয়ঃসন্ধিকালে এই মেনস্ট্রুয়েশন নিয়ে এই যে যারা কি বলে বয়ঃসন্ধির যে বালিকা, কিশোরী বালিকা যারা, তাদের একটা আতঙ্ক থাকতে পারে, একটা টেনশন থাকতে পারে এবং এটা তার জন্য একটা পেইনফুল হয়। যেটা হলেই সে স্বাভাবিক কাজকর্ম করতে পারতেছে না, সে তো স্কুলে যাবে, কলেজে যাবে, হ্যাঁ, সে সেখানে যেতে পারতেছে না, তার স্বাভাবিক কাজকর্ম নিয়ে একটা অল টাইম একটা কি টেনশন থাকে, একটা ভয় কাজ করে। এই ভয়ের থেকে তার কি হচ্ছে, ব্যথাটা হচ্ছে। এটাকে বলা হচ্ছে টেনশন এন্ড অ্যাংজাইটি ডিউরিং অ্যাডোলেসেন্স। এবং এটা শুরুটা হয় লোয়ার পেইন থ্রেশহোল্ড, শুরুটাই হবে লোয়ার, মানে তলপেটের ব্যথা, হ্যাঁ, আরম্ভ হবে তলপেট থেকে। আনহ্যাপিনেস এট হোম আর এট ওয়ার্ক, বাসা বা সে যদি কাজ করে বাইরে, স্কুল কলেজ অবশ্যই চাকরিজীবী হতে পারে, এক্ষেত্রে তার একটা অস্বস্তি থাকে, একটা আনহ্যাপিনেস থাকে, তার মধ্যে একটা কোনো আনন্দ খুশি ভাব থাকবে না। এরপরে আনস্যাটিসফাইড সেক্স আর্জ, বিবাহিত যারা, তাদের কি থাকবে, অর্থাৎ সেক্সুয়াল আর্জ, ইচ্ছাটা কি অতৃপ্তিকর একটা ইচ্ছা থাকবে, এই কারণেও ব্যথাটা হতে পারে। সে মানে সেক্স করতে চাচ্ছে না বা তার ইচ্ছা শক্তি নষ্ট হয়ে গেছে, আনস্যাটিসফাইড এর কারণে তার কি হতে পারে, এই ডিসমেনোরিয়াটা হতে পারে। ফিয়ার অর লস অফ এমপ্লয়মেন্ট, দেখা যায় তার চাকরি হারানোর একটা আতঙ্ক থাকতে পারে, বা সে কর্মক্ষেত্রে হয়তো সাবলীল না, তখন তার এই সমস্যাটা হয়। অ্যাংজাইটি ওভার এক্সামিনেশন, পরীক্ষা নিয়ে তার একটা ভয় কাজ করতে পারে, সে ভয়ের কারণে তার এই ডিসমেনোরিয়া হতে পারে। ডিসহারমোনিয়াস ম্যারিটাল লাইফ, যদি পারিবারিক যে বিবাহিত জীবন তার অশান্তি থাকে, সে অশান্তি থেকে তার এটা শুরু হতে পারে। মাসকুলার ইনকোঅর্ডিনেশন, তার শরীরের কোনো মাসেলের যদি কোনো অসামঞ্জস্যতা থাকে, স্বাভাবিক যদি ক্রিয়াকলাপ না থাকে, তখন এটা হতে পারে। ইউট্রাইন হাইপার অ্যাক্টিভিটি, জরায়ুর অতি কর্মশীলতা, অর্থাৎ প্রচন্ড পরিমাণে হচ্ছে, জরায়ুটা কি হয়, কন্ট্রাকশন হয়, বা তার যে ফ্লোটা বের হবে, সে মানে যত বেশি ইউট্রাসটা কি থাকবে, অ্যাক্টিভ থাকবে, তত বেশি তার ফ্লো হবে, এবং যত বেশি ফ্লো হবে তত বেশি তার কি পেইন হবে। এই কারণে ইউট্রাইন হাইপার অ্যাক্টিভিটি এই কারণে হতে পারে। হরমোনাল ইমব্যালেন্স, যতগুলো সেক্স হরমোন আছে, এই সেক্স হরমোন গুলোর যদি ইমব্যালেন্স থাকে, তখন কি হতে পারে, ডিসমেনোরিয়া হতে পারে, ব্যথাযুক্ত মাসিক হতে পারে। হায়ার সার্কুলেটিং ভ্যাসোপ্রেসিন, ভ্যাসোপ্রেসিনটা হচ্ছে এটা এক ধরনের হরমোন, অ্যান্টি ডায়াবেটিক হরমোন এটাকে বলা হয়। এই ভ্যাসোপ্রেসিনের সার্কুলেশনের কারণেও কি হতে পারে, এই ডিসমেনোরিয়া হতে পারে। প্লাটেলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টরস, পিএফ, আমরা জানি যে প্লাটেলেট হচ্ছে গিয়ে আমাদের অ্যান্টিকোগুলেশন, রক্তটাকে জমাট বাঁধায়। তো যদি অনেক সময় এই প্লাটেলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর এটা যদি কি থাকে, বেশি অ্যাক্টিভ থাকে, তখন প্রচুর পরিমাণে ব্লিডিং হতে পারে, প্লাটেলেটের কারণে ভেঙে যাচ্ছে। অথবা উল্টাটাও হতে পারে, যে প্লাটেলেটটা হয়তো অতিরিক্ত ধরে রাখতেছে, হ্যাঁ, তখন তার ব্লিডিং সহজে হতে চায় না। এই জন্য দেখবেন অনেকের অতি ব্লিডিং এর সময় ব্যথা হইতে পারে, আবার অনেক সময় ব্লিডিং কম হচ্ছে, অল্প অল্প করে হচ্ছে, ক্লিয়ার হচ্ছে না, তখন তার বেশি ব্যথা হচ্ছে। এই কারণে এটা হতে পারে। এজন্য প্লাটেলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর, সে কি পরিমাণ অ্যাক্টিভ থাকবে তার উপর ডিপেন্ড করে ব্যথাটা হবে। এক্সেসিভ প্রোস্টাগ্ল্যান্ডিন, অতিরিক্ত প্রোস্টাগ্ল্যান্ডিনের কারণে ডিসমেনোরিয়া হতে পারে। প্রোস্টাগ্ল্যান্ডিনটা কি, দেখেন, prostaglandins are known to increase myometrial contractions and constrict small endometrial blood vessels, অর্থাৎ ইউট্রাসের যে লেয়ার আছে, ইউট্রাসের মধ্যে 3টা লেয়ার থাকে, তাই না, পেরিমেট্রিয়াম,
মায়োমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম। তো ইউটারাসের যে মাসেল অংশটা এটা হচ্ছে মায়োমেট্রিয়াম। তো এই মায়োমেট্রিয়ামে কি থাকে? কন্ট্রাকশন, কনস্ট্রিক্ট, সংকোচন থাকে। হ্যাঁ, সংকোচনশীল। এগুলো যদি কি হয়, চেপে যায়, সংকোচন থাকে, তখন এন্ডোমেট্রিয়াল ব্লাড ভেসেলটা কি হয়ে যাবে? চেপে যাবে এবং সেখানে প্রডিউস ইসকেমিয়া, ব্লাড সাপ্লাইটা কমে যাবে। এন্ড ব্রেকডাউন অফ দ্য এন্ডোমেট্রিয়াম, ব্লিডিং এন্ড পেইন। তখন তো কি হবে? এন্ডোমেট্রিয়ামের জায়গাতে সমস্যা হবে এবং ব্লিডিং হবে, পেইন হবে। এই প্রোস্টাগ্ল্যান্ডিন এই কারণে কি হচ্ছে, যদি অতিরিক্ত নিঃসৃত হয় তখন এখানে ব্লিডিং এর কারণে বা পেইন হয়, ডিসমেনোরিয়া দেখা দেয়। অর্থাৎ এটা কাজ করে সরাসরি ইউট্রাসের মাসেল অংশের মধ্যে। ঠিক আছে, এক্সেসিভ প্রোস্টাগ্ল্যান্ডিন। এখন আমরা কিভাবে ডায়াগনোসিস করব, কিভাবে চিহ্নিত করব বা রোগ নির্ণয় করব যেটা প্রাইমারি ডিসমেনোরিয়া, এটা নির্ণয় করার আগে আমাদের আগে প্রথমে কিছু ফ্যাক্টর বা কিছু অবস্থা চিন্তা করতে হবে। এর মধ্যে একটা হচ্ছে পেশেন্ট প্রোফাইল। পেশেন্টের প্রোফাইলটাকে আমাদের চেক করতে হবে যে কোন বয়সে সাধারণত এটা বেশি দেখা দেয় ডিসমেনোরিয়াটা। এইজ প্রিডোমিনেন্টলি, প্রধানত বা সাধারণত কনফাইন টু অ্যাডোলেসেন্ট গার্লস, বয়ঃসন্ধির সময় একদম প্রথম দিকে 14-15 থেকে শুরু করে 18-20-22 বছর পর্যন্ত, অথবা আমরা সামনে বলে ফেলি যে আনমেরিড, এটা পরবর্তীতে আছে যে ম্যারিটাল স্ট্যাটাসের মধ্যেই আছে। তো অ্যাডোলেসেন্ট বয়সের গার্লদের বেশি হয় যখন তাদের মাসিক মাত্র শুরু হয়, অথবা এই 1-2 বছর মাত্র হচ্ছে, এই তার প্রতিবারই প্রচন্ড ব্যথা হচ্ছে। এটাই বলছে প্রিডোমিনেন্টলি কনফাইন্ড টু অ্যাডোলেসেন্ট গার্লস। ট্রু ডিসমেনোরিয়া রিসেস এ ম্যাক্সিমাম বিটুইন দ্য এজ অফ, এই যে এজটা বলে দিয়েছে, 18 থেকে 24 ইয়ারের বয়সের কিশোরীদের বা যুবতীদের সাধারণত এটা দেখা যায়। দেয়ার আফটার ডিমিনিশ, আস্তে আস্তে তখন কমে যায়। এবং দেখবেন এটা একটা কমন প্রচলিত কথা আছে, অনেকে যদি ডিসমেনোরিয়া যদি আসে কানি ডক্টরের কাছে, ফার্স্ট কথাই হচ্ছে যে বিয়ের পর সাধারণত ঠিক হয়ে যায়। অনেকে ঠিক হয়, অনেকে ঠিক হয় না। তো যাদের ঠিক হয় না তখন তাদের জন্য অবশ্যই ট্রিটমেন্ট নিতে হবে। ঠিক আছে, ম্যারিটাল স্ট্যাটাসের মধ্যে আছে ইউজুয়ালি আনম্যারিড, যে সাধারণত অবিবাহিতদের ক্ষেত্রে বেশি হয় যখন এটা ডিসমেনোরিয়া কিউরড বাই প্রেগন্যান্সি, অর্থাৎ গর্ভধারণের সময় এটা কমে যায় বা বিবাহের পরে এটা আস্তে আস্তে কমে যায় বা চলে যায়। সিমটমটা কি হবে? সিমটমটা অবশ্যই শুরু হবে পেইন দিয়ে, ব্যথা হবে, প্রচন্ড ব্যথা। সাইট কোন জায়গাতে হয়? পেইন ইজ ফেল্ট ইন হাইপোগ্যাস্ট্রিয়াম। হাইপোগ্যাস্ট্রিয়াম হচ্ছে আমাদের ঠিক নাভির নিচে তল পেটের যে অংশটা, এখানে হচ্ছে গিয়ে এই ব্যথাটা অনুভব হবে, তীব্র ব্যথা। অনসেট শুরুটা হয় few hours before and after the onset of menstruation, অর্থাৎ মাসিকটা শুরু হওয়ার কয়েক ঘন্টা, অনেক সময় দেখা যায় একদিন আগে বা পর পর্যন্ত এটা কি থাকে, স্টে করে। মাসিক শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে অথবা পরে, অথবা আমরা একদিনও বলি, 1 day before অথবা 1 day after। যখন ফ্লোটা শুরু হয়ে যায় এই ডিসমেনোরিয়াটা ক্লিয়ার হয়ে যায়, অর্থাৎ ব্যথাটা চলে যায়। ডিউরেশন কতক্ষণ থাকে? usually last for few hours, কয়েক ঘন্টা থাকে, 4-5 ঘন্টা, অথবা রেয়ারলি লঙ্গার দেন 12 hours, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে 12 hours এর সাথে বেশি থাকে, তবে সেটা খুব রেয়ার বা সাধারণত থাকে না তো সময়, 4-5 ঘন্টা। ক্যারেক্টারটা কেমন? স্পাসমোডিক, এই যে আক্ষেপিক, হ্যাঁ, মানে মাংস বেশি সংকোচন, মানে খিচে ধরে যেটাকে আমরা বলি, এরকম তীব্র খিচ ধরে যে ব্যথাটা আক্ষেপিক ব্যথা, স্পাসমোডিক। এন্ড কলিকি, তীব্র মোচড়ানো এক ধরনের ব্যথা হয়, কলিকি ইন নেচার। রেডিয়েশন ছড়ায় যায় কিভাবে? ইনার এন্ড ফ্রন্ট অ্যাসপেক্টস অফ দ্য থাই, তলপেট থেকে শুরু করে থাই, আমাদের 2 রানের এই ভিতর থেকে নিচের দিকে, সামনে থেকে নিচের দিকে এই ব্যথাটা চলে আসে, যে বলছে ছড়ায় আর কি। ইনার এন্ড ফ্রন্ট অ্যাসপেক্টস অফ দ্য থাই, শুরু হবে তলপেট থেকে, থাইয়ের নিচ থেকে সামনে দিয়ে নিচের দিকে নামবে এরকম। রিলিফ হোয়েন ফ্লো ইজ প্রপারলি এস্টাবলিশ, যখন ফ্লোটা বেশি পরিমাণে হয়ে যাবে, মাসিকটা যখন মানে একটু রক্তটা বেশি হবে, তখন আস্তে আস্তে ব্যথাটা কমে আসবে। এটা হচ্ছে রিলিফ। কিভাবে এটা মুক্তি পাবো? আদার্স কিছু লক্ষণ থাকবে এটার সাথে, এগুলো মাসিক সংক্রান্ত। এরপরে কিছু আদার্স, যেমন নৌশিয়া থাকতে পারে, অর্থাৎ কি বমি বমি ভাব থাকতে পারে, বমিও হতে পারে, ফ্যাটিক, অবসাদ, ডায়রিয়া হতে পারে কারো কারো ক্ষেত্রে, হেডেক, মাথা ব্যথা দেখা দেয়। রেকটাল এন্ড ব্লাডার টিনেসমাস, হ্যাঁ, অর্থাৎ প্রস্রাব এবং পায়খানার বেগ হতে পারে, হ্যাঁ, আর্জেন্ট স্টুল আর ইউরিনেশন। দেখা যায় ব্যথার সাথে অনেক সময় অনেকের এত তীব্র ব্যথা থাকে, তার তখন মনে হচ্ছে যে আমার মনে হয় পায়খানার বেগ হচ্ছে, মলের বেগ হচ্ছে, অথবা প্রস্রাবের বেগ হয়। এটা একটা লক্ষণ থাকতে পারে।
কিছু সাইন থাকবে এটার সাথে। প্যাশন লুকস অ্যানশাস, খুব উদ্বিগ্ন লাগবে, খুব ভীত লাগবে, খুব চিন্তিত লাগবে, টেনশন করতে থাকবে। প্যালর, ফ্যাকাশে বা বিবর্ণ হয়ে যাবে তার চেহারা, মানে ভয়ের চোটে, আতঙ্কে বা ব্যথার চোটে। কোল্ড সুয়েটস, ঠান্ডা ঘাম থাকতে পারে। ফেইন্টিং, অকেশনালি, মাঝে মাঝে হয়তো কেউ কেউ মূর্ছা যেতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে ব্যথার তীব্রতার কারণে। ঠিক আছে। রেয়ারলি ইন সিভিয়ার কেস, যদি তীব্র হয় কারো ক্ষেত্রে, সেক্ষেত্রে সিনকপ এবং কোলাপস, দুইটাই কাছাকাছি জিনিস। সিনকপ মানে হচ্ছে সংজ্ঞাহীনতা, একদম মানে কোনো সেন্স টেন্স নেই, কোনো জ্ঞান নেই, এটাকে সিনকপ বলা হয়। কোলাপস এটাও অবসন্নতা বা বন্ধ হয়ে যাওয়া, হাত পা ঠান্ডা হয়ে একবারে মূর্ছা চলে যাওয়ার মতো অবস্থায়, এই অবস্থাগুলো চলে আসতে পারে। এক্সামিনেশন, নো জেনারেল লোকাল অ্যাবনর্মালিটি, সাধারণত উপর থেকে কোনো অ্যাবনর্মালিটি কোনো পরীক্ষা নিরীক্ষা করলে পাওয়া যাবে না। যাদের খুব বেশি হয় তখন আমরা একটা আলট্রাসোনোগ্রাম করতে দিতে পারি, এটাকে আমরা বলি ইউএসজি অফ লোয়ার অ্যাবডোমেন, বা পেলভিক অর্গান। তখন তলপেটে এই যে মহিলাদের যে ইউট্রাস, তারপর হচ্ছে ওভারি, টিউব, এগুলো দেখবে যেখানে কোনো অস্বাভাবিকতা পাওয়া যায় কিনা। ঠিক আছে। আমরা আগেই বলেছি যে এখানে কোনো প্যাথোলজি পাওয়া যাবে না সাধারণত, তখন তাদের রিপোর্টে সব নর্মালি আসবে। তারপর আমরা একটু চেক করে দেখি যে কোনো অ্যাবনর্মালিটি পাওয়া যায় কিনা। সবই যেহেতু স্বাভাবিক আসবে, তাহলে আমাদের করণীয়টা কি? আমরা আমাদের লক্ষণ অনুযায়ী ট্রিটমেন্ট দেবো। মেডিসিন গুলি সহজ রোগীলিপি করবো, রোগীলিপি করার পর আমরা কি করবো, রেপার্টোরাইজেশন করবো। তখন রেপার্টরির সাহায্যে যে ওষুধগুলো আসে, বিশেষ করে যদি তীব্র ব্যথা হয়, অনেক সময় বেলেটোনা আসতে পারে আসা যাওয়া করে, তাই না? তারপরে হচ্ছে গিয়ে মহিলাদের যে ইগুলো আসবে লক্ষণ অনুযায়ী, যে তাদের কনস্টিটিউশনাল যে মেডিসিন গুলো, যেমন পালসিটিল আসতে পারে, তারপরে হচ্ছে গিয়ে মিউর আসতে পারে, সিপিয়া হতে পারে, সিকেলিন কর হতে পারে। এরকম ওষুধগুলো আসবে, আমরা লক্ষণ অনুযায়ী দেবো। পাশাপাশি আমরা কিছু ম্যানেজমেন্ট দেবো, যে কারেকশন অফ আনফেভারেবল এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, অর্থাৎ ওই যে তার যে আনুষঙ্গিক যে তার টেনশন গুলো থাকতে পারে, তার যে ভয় থাকতে পারে, এই পরিবেশগত বা এই যে মানসিক যে সমস্যা জনিত যে সুবিধাটা হতে পারে, আমরা চেষ্টা করব সেগুলোকে দূর করার জন্য। পাশাপাশি তার যদি ম্যাল নিউট্রিশন থাকে, অপুষ্টি জনিত যদি কোনো প্রভাব থাকে, সে অপুষ্টিটাকে দূর করার চেষ্টা করব, অর্থাৎ তার খাওয়া দাওয়ার দিকে নজর দিতে বলবো। অনেকে দেখা যায় অপুষ্টির কারণে এটা ব্যথাটা হয়, ফ্লোটা ঠিক মতো হয় না। এছাড়া জেনারেল ইল হেলথ, অন্যান্য শারীরিক কোনো সমস্যা আছে কিনা, এগুলোর দিকে আমরা নজর দেবো। রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করার পরামর্শ দিব। অনেক সময় দেখা যায় যে পেলভিক ফ্লোর এক্সারসাইজ, বডির উপর দিয়ে, অর্থাৎ তলপেটে কিছু ব্যায়াম থাকে, উঠা বসা থাকে। অনেকে যারা একটু অবেসিটি থাকে, তখন তাদেরকে যে ব্যায়াম করতে দিলে তাদের এখানকার চর্বিগুলো, মেদগুলো কমে যায়, তখন হালকা থাকে, তখন ফ্লোটা কি হয়, ভালো হয়। এই জন্য বলছি যে রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করার জন্য। তারপর হচ্ছে রিঅ্যাসুরেন্স, আশ্বস্ত করতে হবে, তার সাথে কাউন্সিলিং করতে হবে, এবং ইউজুয়াল অ্যাক্টিভিটি শুড বি কন্টিনিউ। তার যে স্বাভাবিক যে কাজকর্ম, অনেকে আছে এগুলো হইলে স্বাভাবিক সব কাজকর্ম বাদ দিয়ে দেয়, ঘরের দরজা বন্ধ করে বসে থাকে, কারোর সাথে কথাবার্তা বলে না, মেজাজ থেকে খিটখিটে। তখন তাকে যে আশ্বস্ত করতে হবে, না, তার এই কাজগুলো করতে হবে। তখন সে যদি স্বাভাবিক পরিবেশের সাথে মিশে স্বাভাবিক কাজকর্ম করে, তখন অনেকটাই এই জিনিসটা ভুলে থাকা যায় এবং পেইনটা কম ফিল হয়। আর হচ্ছে তার এই স্বাভাবিক অ্যাক্টিভিটিস এর কারণে তার ফ্লোটাও স্বাভাবিক অবস্থায় চলে আসতে পারে। এরপরে হচ্ছে ইফ সিভিয়ার পেইন, যদি তীব্র ব্যথা হয়, অনেক সময় আমরা হট বাথ অথবা হট ওয়াটার বটল, তলপেটে একটু গরম শেক সেটা আমরা দিতে বলতে পারি, করা যেতে পারে যদি তার উপশম পায়। যদি তার হরমোনের কোনো ডিসব্যালেন্স থাকে, তখন সেক্ষেত্রে হরমোনাল থেরাপি দিতে হবে। কম্বাইন্ড ওরাল পিল, অনেক সময় অনেকে ওরাল পিল সাজেস্ট করে দেয়, তবে সেটা সাধারণত যদি হরমোনাল ডিসব্যালেন্স পাই আমরা, তখন এটা বলে দেয় গাইনি ডাক্তাররা। যেটা আমাদের আসলে এই ধরনের কোনো নেই, আমরা কি করবো, কনস্টিটিউশন ট্রিটমেন্ট দিই, তার লক্ষণ অনুযায়ী যে মেডিসিন সিলেকশন হবে সেটাই আমরা প্রয়োগ করবো। ঠিক আছে, এইগুলো আমাদের প্রাইমারি ডিসমেনোরিয়া। এবার আমরা আসি সেকেন্ডারি ডিসমেনোরিয়া, যেটাতে আমরা রোগ পাবো। তো প্রথমত হচ্ছে পেলভিক এন্ডোমেট্রিওসিস। এখানে অনেকগুলি রোগের নাম আমরা শিখবো, এই রোগের নামগুলি আমাদের একটু মাথায় রাখতে হবে। যদি কখনো আমরা স্বাভাবিক ছাড়া অস্বাভাবিক যদি কোনো আল্ট্রাসাউন্ড রিপোর্টে বা অন্য কোনো কারণে বসে আমরা এই রোগগুলি পাই, এই রোগগুলি আমাদের পরিচিত হিসেবে আমরা এখন নামগুলি করবো। একটা হচ্ছে কি পেলভিক এন্ডোমেট্রিওসিস, এটা কি জিনিস? বলছে পেইনফুল ডিসঅর্ডার in which tissue similar to the tissue that normally lines the inside of the uterus, the endometrium,
গ্রোস আউটসাইড দ্য ইউট্রাস লাইক ওভারিজ অফ ফ্যালোপিয়ান টিউব। যেটা বলছি যে এই পেলভিক এন্ডোমেট্রিওসিস এটা হচ্ছে এক ধরনের ব্যথাযুক্ত ডিসঅর্ডার। যেহেতু ডিসমেনোরিয়া হচ্ছে, আমরা কি এখানে ব্যথাযুক্ত ডিসঅর্ডার থাকবে। এখানে মূলত যে ঘটনা ঘটে, এন্ডোমেট্রিয়ামের যে লেয়ারটা থাকে, অর্থাৎ ইউট্রাসের ভিতরে যে লেয়ার এন্ডোমেট্রিয়াম, এই এন্ডোমেট্রিয়ামের যে টিস্যু গুলো থাকে, এই টিস্যুগুলি একই রকম টিস্যু ইউট্রাসের বাইরে অবস্থান করে। অর্থাৎ আমি একটা উদাহরণ দিচ্ছি, যে আমরা যখন ঘরের আমাদের দেখবেন এক এক জায়গায় মেঝে বা এক একটা রুমের মধ্যে এক একটা জিনিসটা থাকে। আপনি যখন রান্নাঘর চিন্তা করবেন যে আমি রান্নাঘরে রান্না করতে যাব, আমার রান্নাঘরে কি থাকতেছে, আমার হাঁড়ি পাতিল, রান্নার ইনস্ট্রুমেন্ট, লবণ, চিনি, তেল, এইসব ইনস্ট্রুমেন্ট রান্নাঘরে থাকবে। কিন্তু আপনি কি করলেন, দেখলেন যে না, আপনার রান্নাঘর ইনস্ট্রুমেন্ট আপনি বেডরুমের মধ্যে আছে, তেলের বোতল আপনার খাটের উপরে, লবণেরটা হচ্ছে আপনার বালিশের নিচে, তখন জিনিসটাকে অস্বাভাবিক হচ্ছেন। তার মানে ঠিক এই ঘটনাগুলো ঘটে যে এন্ডোমেট্রিয়ামে যে টিস্যুটা থাকে, সেই টিস্যুটা জরায়ুর ভিতরে না থেকে এরকম একই রকম টিস্যু সেটা ইউট্রাসের বাইরে, অর্থাৎ ফ্যালোপিয়ান টিউব বা ওভারি, এরকম জায়গাগুলোতে গ্রো করে। তখনই সেটাকে বলা হয় পেলভিক এন্ডোমেট্রিওসিস। এই যে অস্বাভাবিক গঠনটা, এই অস্বাভাবিকতার কারণে তখন তার এই ডিসমেনোরিয়া হয়, ব্যথাযুক্ত মাসিক। এটা একটা কারণ হতে পারে। এরপর হচ্ছে গিয়ে পিআইডি। পিআইডি মানে হচ্ছে পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, অর্থাৎ তলপেটের প্রদাহ যেটাকে আমরা বলি, সেটা অ্যাকুইট হতে পারে, ক্রনিক হতে পারে। এটা বিভিন্ন যেমন আমরা যে আমাদের যখন আমরা পড়েছিলাম যে মহিলাদের যে জননাঙ্গের যে গঠনটা, তার যে ভ্যাজেনাটা হচ্ছে তার কিসের একদম কাছাকাছি, কিন্তু ওই যে অ্যানাসের কাছাকাছি, তাই না, মলদারের কাছাকাছি। তখন অনেক সময় খুব সহজে এখানে ইনফেকশন হয়, ব্যাকটেরিয়া, ভাইরাস, এগুলো জীবাণু কি ওখানে প্রবেশ করতে পারে, তখন তার প্রস্রাবে ইনফেকশন হয়। এই প্রস্রাবের ইনফেকশন থেকে তখন তার ব্লাডার ইনফেকশন হতে পারে, এবং ব্লাডার থেকে আস্তে আস্তে ইউট্রাস, ভ্যাজাইনা, এইসব জায়গাতে হতে পারে। এটাই বলছে পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ। বিভিন্ন কারণবশত এটা অ্যাকুইট হতে পারে, ক্রনিকও হতে পারে, তখন এই ডিসমেনোরিয়া দেখা দিতে পারে। এরপর আরেকটা রোগ আছে অ্যাডিনোমায়োসিস। অ্যাডিনোমায়োসিস কি? নর্মালি লাইন্স দ্য ইউট্রাস এন্ডোমেট্রিয়াল টিস্যু গ্রো ইনটু দ্য মাসকুলার ওয়াল অফ ইউট্রাস। অর্থাৎ এটা হচ্ছে এন্ডোমেট্রিয়ামের টিস্যুটাই এন্ডোমেট্রিয়াম থেকে সরে গিয়ে, মানে ওই জায়গাটাই আবার মাসকুলার যেটা মায়োমেট্রিয়াম অংশ, যেটা এখানে চলে যেতে পারে, এটা হচ্ছে অ্যাডিনোমায়োসিস। আগেটা ছিল কিন্তু এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিস হচ্ছে এন্ডোমেট্রিয়ামের টিস্যুটা ইউট্রাসের বাইরে, অর্থাৎ ওভারি, ফ্যালোপিয়ান টিউব, এই জায়গায় হতে পারে। এটা হচ্ছে ইউট্রাসের ভিতরেই হচ্ছে, কিন্তু এন্ডোমেট্রিয়ামের টিস্যুটা মায়োমেট্রিয়াম অংশে গিয়ে করছে, এটাকে বলা হচ্ছে অ্যাডিনোমায়োসিস। মাসেল অংশে গিয়ে চলে যাচ্ছে, অ্যাবনরমাল অংশ, এটা হতে পারে। এ বলছে গিয়ে পেলভিক অ্যাডেশনস। অ্যাডেশনস হচ্ছে গিয়ে একটা অঙ্গ যদি অন্য অঙ্গের সাথে লেগে থাকে, যেমন ইউট্রাসটা ভিতরে একটু চেপে যাচ্ছে এবং তার সাথে হয়তো ওভারিটা লেগে যাচ্ছে, ফ্যালোপিয়ান টিউবটা লেগে যাচ্ছে, এরকম একটা অঙ্গ অন্য অঙ্গের সাথে লেগে যায়, এটাকে বলা হয় অ্যাডেশনস, লেগে থাকা। ফাইব্রয়েড ইউট্রাস। ইউট্রাসের ভিতরে যদি ফাইব্রয়েড, অর্থাৎ টিউমার জাতীয় যদি হয়, এক্সট্রা গ্রোথ যদি হয়, সেটা ক্যান্সারাস হইতে পারে, নন ক্যান্সারাসও হইতে পারে। হ্যাঁ, তো ক্যান্সার ছিল অন্য জিনিস বলি আমরা, ফাইব্রয়েড নন ক্যান্সারাসই সাধারণত হয়। ঠিক আছে, ব্যতিক্রম হতে পারে, এটাকে অনেক সময় মায়ামা আমরা বলি। এছাড়া এন্ডোমেট্রিয়াল পলিপ, এক্সট্রা মাংসের মতো ঝুলে ঝুলে থাকে, পলিপ হইতে পারে। পলিপ শুধু নাকে হয় না, পলিপ ইউট্রাসের মধ্যেও হতে পারে, এটাকে বলে এন্ডোমেট্রিয়াল পলিপ। এই কারণে ডিসমেনোরিয়া দেখা দিতে পারে। আইইউসিডি, এই যে রোগের নামগুলি বললাম, আমরা সামনের দিকে যত জায়গায় যাব ঘুরে ফিরে এই রোগগুলি চলে আসবে। এই যে পেলভিক এন্ডোমেট্রিওসিস, হ্যাঁ, পিআইডি, অ্যাডিনোমায়োসিস, অ্যাডেশনস, তারপরে যে আইইউসিডি, এটাকে বলা হয় ইন্ট্রা ইউট্রাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস। জন্ম নিয়ন্ত্রণের জন্য যদি কেউ এরকম ডিভাইসটা ভিতরে বসায়, তখন ওই ডিভাইসের কারণে তার ডিসমেনোরিয়া, ব্যথাযুক্ত মাসিক হতে পারে। ঠিক আছে। পেলভিক কনজেশনস, তলপেটের অতিরিক্ত যদি রক্ত সঞ্চয় হয়, ঠিক আছে, তখন এই রক্ত সঞ্চয়ের কারণে কনজেশন মানে হওয়ার কারণে তার কি হচ্ছে, পেলভিক পেইন হতে পারে। এটা ক্রনিক আকারে ধারণ করতে পারে, অর্থাৎ দীর্ঘমেয়াদী এটা কি হতে পারে, এটাকে বলে পেলভিক কনজেশনস। ব্রড লিগামেন্ট ভেরিকোসিস, ইউট্রাসের সাথে কিছু লাগানোর জন্য, মানে আটকে থাকার জন্য কিছু লিগামেন্ট থাকে, এটাকে ব্রড লিগামেন্ট বলা হয়। এই লিগামেন্টে যদি ভেরিকোসিল হয়, অর্থাৎ শিরাস্ফীতি, যে শিরাগুলো থাকে, লিগামেন্ট গুলো থাকে, এখানে রস সঞ্চয় হয়ে
অতিরিক্ত কি হয়ে যায়, ফুলে যায়, ফুলে গিয়ে তখন পেইন হতে পারে, তখন ডিসমিনুরিয়া দেখা দিতে পারে। এছাড়া জন্মগত কিছু অস্বাভাবিকতা বা ত্রুটি থাকতে পারে, এগুলো কনজেনিটাল অ্যানোমালি। যেমন বাইকর্নাট ইউট্রাস, ইউট্রাইন ম্যালফরমেশন, একটা ইউট্রাসের অস্বাভাবিক গঠন, বাইকর্নাট, হ্যাঁ, অর্থাৎ এটা দুইটা মাথা হয়ে যেতে পারে, এটাকে বাইকর্নাট বলা হয়। অথবা সেপ্টেড ইউট্রাস, একটাই থাকতে পারে, ভিতরে একটা পর্দা থেকে যেতে পারে, তখন জন্মগত ত্রুটি, অস্বাভাবিক অবস্থায়, তখন কি হবে, ডিসমিনুরিয়া হবে। এছাড়া সার্ভাইকাল স্টেনোসিস, জরায়ুর মুখের যে রাস্তাটা, সে রাস্তাটা কি হয়ে যাবে, চেপে যাবে, সরু হয়ে যাবে, ঠিক আছে, শুরু হয়ে যাওয়াটাকে বলা হয় স্টেনোসিস, সার্ভাইকাল স্টেনোসিস। তাহলে দেখেন এই যে সেকেন্ডারি যে ডিসমিনুরিয়া আমরা পেলাম, তখন কি পেলাম, বিভিন্ন রোগের কারণ আমরা পেতে পারি। এটার জন্য আমাদের উপায় হচ্ছে যে আলট্রাসোনোগ্রাম আমরা দেব, এটা আমরা আগে পড়েছি যে ইনভেস্টিগেশন ইউএইচজি অফ কি লোয়ার অ্যাবডোমেন, এটা দিয়ে আমরা আগে এরকম কোন সমস্যা, তখন বেশিরভাগই আলট্রাসোনোগ্রাম বলে দিবে যে কি হতে পারে। ক্লিয়ার? ম্যানেজমেন্ট একই রকম ভাবে আমরা দেব, এবং চিকিৎসা অবশ্যই লক্ষণ অনুযায়ী যেটা আমাদের যা আসবে সেটাই আমরা দেব। এই হচ্ছে ডিসমেনোরিয়া। গত ক্লাসে পড়েছিলাম অ্যামিনোরিয়া, আজকে পড়লাম ডিসমেনোরিয়া। আমরা আরেকটা পড়বো স্বাভাবিক 3 নম্বর, সেটা হচ্ছে মেনোরেজিয়া বা হাইপারমেনোরিয়া, অতিরজ, এটা হচ্ছে এক্সেস। তো মেনোরেজিয়া এটা কি জিনিস, হেভি অর প্রলংড মিনস্ট্রুয়াল ফ্লো। দেখেন প্রথম হচ্ছে হেভি অর প্রলং, দীর্ঘমেয়াদী মিনস্ট্রুয়াল ফ্লো যদি হয়, সেটাকে আমরা বলবো মেনোরেজিয়া বা হাইপারমেনোরিয়া। হাইপার মানে হচ্ছে বেশি, অতিরিক্ত, মেনোরিয়া মানে মিনিস্ট্রেশন থেকে অতিরজ, অতিরিক্ত ব্লাড যাচ্ছে। মেনোরেজিয়া ইজ এ সাইক্লিক ব্লিডিং, চক্রাকারে ব্লিডিংটা হয় এট নরমাল ইন্টারভেলস, স্বাভাবিক বিরতি, স্বাভাবিক বিরতিতে, হুইচ ইজ এক্সেসিভ ইন অ্যামাউন্ট, যেটা তার পরিমাণগতভাবে বেশি, গ্রেটার দেন 80 ml। আমাদের নর্মাল মিনিস্ট্রিয়াল ফ্লো হচ্ছে গড়ে গিয়ে 80 ml, তাহলে 80 ml এর চেয়ে বেশি হবে। অথবা ডিউরেশন গ্রেটার দেন 7 days অর বোথ। ক্লিয়ার? অর্থাৎ মেনোরেজিয়া আমরা তখনই বলবো যখন স্বাভাবিক যে মিনিস্ট্রেশনের ফ্লোটা থাকে। কখন থাকে ফ্লোটা? আমরা জানি যে অ্যামাউন্ট আসলে কি করা যাবে না, আমরা কিভাবে বুঝবো যে একজন মহিলার তার মিনিস্ট্রেশন ফ্লোটা বেশি হচ্ছে, বলেন তো একজন, কিভাবে বোঝা যায়? কারো আইডিয়া আছে? থাকার কথা। স্যার নরমালি যখন হচ্ছে ব্লাড ফ্লোটা খুব বেশি হয়, তখন বোঝা যায় যে এটা অস্বাভাবিক হচ্ছে, এবং সেটা এই হচ্ছে যে ব্লাডটা বেশি বেশি যে যাচ্ছে, এটা কিভাবে বুঝবো আমরা? স্যার এখানে নরমালি বলা আছে, হচ্ছে যে, হ্যাঁ বলেন। আচ্ছা একটা জিনিস যে সেটা মোটামুটি 5-7 দিন না থেকে 8-10 দিন মানে হয়ে যাবে এটা। শুধু টাইমের ক্ষেত্রে মানে ডিউরেশন, যে সময়টা, কিন্তু পরিমাণগতটা আমরা কিভাবে বুঝবো বা কিভাবে নির্ধারণ করবো তার বেশি যাচ্ছে? আমাদের বইয়ে পুস্তকে লেখা আছে 80 ml, তাহলে আমরা কিভাবে বুঝবো 80 ml বেশি যাচ্ছে? এটা তো মাপা যায় না, তখন কিভাবে বুঝবো আমরা? স্যার 80 ml এর চাইতে বেশি, মানে এটা স্যার নরমালি বোঝা যায় যে মানে ফ্লোটা অনেক বেশি হবে, এটা দিয়ে হ্যাঁ ঠিক বোঝা আছে, যাবে। ফোঁটা বেশি হবে, তখন আমরা পেশেন্টের কাছ থেকে তথ্যটা কিভাবে নেবো? যে পেশেন্টের কাছে আমরা তথ্য নেই রোগীলিপির সময়, তখন পেশেন্ট তো বলতে পারবে না। কিন্তু একটা হচ্ছে যার বেশি যাবে, হ্যাঁ, স্বাভাবিকভাবে সে বলতে পারবে বা বুঝতে পারবে যে আমার বেশি যাচ্ছে, কতটুকু যায় ফ্লো নর্মালি তার চেয়ে বেশি যাচ্ছে। অথবা অনেকে বলতে পারবে না বা বুঝতে পারে না, তো আমরা তখন ফিজিশিয়ান হিসেবে আমরা জিজ্ঞেস করব তার কয়টা প্যাড ইউজ করে বা কয়টা প্যাড লাগে, বা সে দিনে কয়বার কাপড় চেঞ্জ করে। অনেকে কাপড় ইউজ করে না, প্যাড তো অনেকে ইউজ করতে পারে না, অনেকে কাপড় ইউজ করে, একটা ইউজ করে, তখন আমরা জিজ্ঞেস করি কয়বার বদলাইতে হয়। স্বাভাবিকভাবে একটা প্যাড ইউজ করার টাইম বলা হয় কয় ঘন্টা, 6 ঘন্টা পর পর, মানে দিনে 4টা, তাই না? যাতে প্রথম দিকে যখন থাকে, ফ্লো কমে গেলে তখনই থাকে। এখন দেখা যাচ্ছে কারো একদিনের মধ্যে প্রায় 8-10টা লেগে যাচ্ছে, অথবা একটা প্যাড পরলে তার 1-2 ঘন্টার বেশি যায় না, তার মানে ঘন ঘন চেঞ্জ করতে হচ্ছে। এই যে তখন আমরা প্যাডের সংখ্যা দিয়ে আমরা কি করতে পারবো, এই মিনিস্ট্রেশন ফ্লোটা অতিরিক্ত যে যাচ্ছে সেটা আমরা বুঝতে পারবো। এগুলো একটা বিষয়। আর একটা হচ্ছে তার দিন নর্মালি 5 থেকে 7 দিন থাকে, এখন দেখা যায় তার 10 দিন 12 দিন থাকতেছে, তখন বুঝবো যে তার মিনিস্ট্রেশন ফ্লোটা বেশি যাচ্ছে। এই জন্য এক্সাম্পল হিসেবে দিয়ে দিয়েছে, দেখেন 5/28, কথাটা বলছেন যে তার 28 দিন সাইকেল ঠিক আছে এবং 5 দিন থাকতেছে, কিন্তু ওই যে অ্যামাউন্ট বেশি যাচ্ছে, তখন আমরা বুঝবো
তার কি হাইপারমেনোরিয়া বা মেনোরেজিয়া, অথবা 8/28, দেখেন 7 দিন থাকার কথা সেখানে 8 দিন হয়ে যাচ্ছে, কিন্তু সাইকেল ঠিক আছে, 28 দিনের সাইকেল হচ্ছে, বাট 8 দিন পরিমাণ থাকতেছে। অথবা তার দুইটাই যদি হয়, মানে পরিমাণগত যদি বেশি হয় অথবা এই সাইকেল যদি বেশি হয়, তখন আমরা বলবো মেনোরেজিয়া বা হাইপারমেনোরিয়া। কি কারণে হতে পারে? ওই যে দেখেন, ওই যে একটু আগে আমরা যে কারণগুলো বললাম ডিসমেনোরিয়ার, অনেকটা আবার এই কারণগুলো আমরা পাবো। দেখেন পেলভিক প্যাথোলজি, রোগ ভিত্তিক, এই যে ফাইব্রয়েড ইউট্রাস, জ্বরের ভিতরে যদি ফাইব্রয়েড থাকে, যে নন ক্যান্সারাস টিউমার থাকে। এরপর হচ্ছে অ্যাডিনোমায়োসিস, একটু আগে বলেছিলাম অ্যাডিনোমায়োসিস, মায়োসিস এই মানেটা কি? এই রোগটার মানে আপনারা বিভিন্ন আল্ট্রাসোনোগ্রাম, বিভিন্ন প্র্যাকটিস অফ মেডিসিনের মধ্যে এই শব্দগুলি ঘুরে ফিরে পাবেন। অনেকেই তখন জিজ্ঞেস করেন যে স্যার আসলে আল্ট্রাসোনোগ্রামে অ্যাডিনোমায়োসিস আসছে, শব্দটা বুঝি নাই, তখন এটা কি বুঝি? মায়োসিস মানে মাসেল যে অংশটা, সেই অংশে এক্সট্রা টিস্যু, কোন জায়গায় টিস্যু? এন্ডোমেট্রিয়ামের টিস্যু, এটাকে বলেছিলাম অ্যাডিনোমায়োসিস। ইউট্রাসের 3টা লেয়ার আছে, নাম কি কি বলেন তো? একটু বলেছি বা আগে ক্লাস আমরা পড়াইছি। জ্বরের 3টা লেয়ার থাকে, হ্যাঁ। বাইরের পার্টের নামটা কি? পেরিমেট্রিয়াম। বাইরের লেয়ারের নাম কি? পেরিমেট্রিয়াম। মাসেল লেয়ারের নাম, মাঝখানে লেয়ার মাসেল অংশ, সেটার নাম কি? মায়োমেট্রিয়াম। মায়ো মানে মাসেল। বলেন। আর ভিতরের লেয়ারের নামটা কি? এন্ডোমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়াম, এন্ডো মানে ইনসাইড, তাহলে এন্ডোমেট্রিয়ামের টিস্যুটা যদি মায়োমেট্রিয়ামের অংশ চলে আসে সেটাকে বলেছিলাম অ্যাডিনোমায়োসিস। আর এন্ডোমেট্রিয়ামের টিস্যু যদি ইউট্রাসের বাইরে চলে আসে তখন সেটাকে আমরা কি বলেছিলাম? পেলভিক এন্ডোমেট্রিওসিস। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের কোনটা? এই যে পেলভিক প্যাথোলজির মধ্যে 2 নাম্বার অ্যাডিনোমায়োসিস। এই যে 3 নাম্বারে আছে আবার পেলভিক এন্ডোমেট্রিওসিস, এই যে মাত্র বললাম। কি বুঝতে পারছেন তো? বলেন তো একটু এডিনোমায়োসিসটা কি? কি বলতে পারবেন না? অ্যাডিনোমায়োসিস হচ্ছে জ্বরের যে ভিতরের লেয়ার এন্ডোমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়ামের টিস্যুগুলো যদি মায়োমেট্রিয়ামে চলে আসে, মাঝখানে লেয়ার ইউট্রাসের ভিতরে থাকে কিন্তু এক জায়গায় আরেক জায়গায়, তখন সেগুলো হচ্ছে অ্যাডিনোমায়োসিস। আর এন্ডোমেট্রিওসিস হচ্ছে এন্ডোমেট্রিয়ামের টিস্যু ইউট্রাসের বাইরে, যেমন ওভারিতে, ফ্যালোপিয়ান টিউবে, ওখানে যদি জমা থাকে তখন সেটাকে বলা হয় এন্ডোমেট্রিওসিস। এরপর আইইউসিডি, এটা মানে কি? ম্যাডাম বলেন, আইইউসিডি মানে কি? জন্ম নিয়ন্ত্রণের যে ডিভাইস থাকে, হ্যাঁ, এটা বলা হয় আইইউসিডি, ইন্ট্রা ইউট্রাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস। তাদেরকে জিজ্ঞেস করলে আপনার চুপ হয়ে যান কেন? পড়া তো কোঅপারেট করেন, সবাই ভিডিও দেখলে ভিডিও দেখেন না, পড়া থাকেন না। ঠিক আছে, এবার হচ্ছে গিয়ে ক্রনিক টিউবো ওভারিয়ান মাস, যদি দীর্ঘমেয়াদী কোনো টিউব অথবা ওভারির মধ্যে যদি কোনো চাকা থাকে বা কোনো পিণ্ড থাকে, তাহলেও কি হবে? হাইপারমেনোরিয়া বা মেনোরেজিয়া হতে পারে। টিউবারকুলার এন্ডোমেট্রাইটিস, যদি এন্ডোমেট্রাইটিসে যদি যক্ষ্মা থাকে, টিউবারকুলার যদি থাকে ইউট্রাসের ভিতরে, তখন এই সমস্যা হয়, অতিরিক্ত রক্তক্ষরণ হয়। রেট্রোভার্টেড ইউট্রাস, রেট্রো মানে পিছনে, ইউট্রাসের অবস্থানটা পিছনের দিকে, অর্থাৎ একটু উল্টা দিকে, সামনের দিকে হেলানোর কথা এন্টিভার্টেড, কিন্তু ইউট্রাসটা রেট্রোভার্টেড, পিছনের দিকে থাকে। ঠিক আছে। গ্রানুলোসাস সেল টিউমার অফ দ্য ওভারি, যদি ওভারির মধ্যে গ্রানুলোসাস সেল টিউমার থাকে, হ্যাঁ, এগুলা অ্যাবনর্মাল টিউমার, এখান থেকে অনেক সময় ম্যালিগনেন্ট হতে পারে, নন হতে পারে, তো ম্যালিগনেন্ট চান্স বেশি থাকে তখন এটা হয়। এরপর হচ্ছে সিস্টেমিক প্যাথোলজি,
বিভিন্ন অন্যান্য প্যাথোলজি, অন্যান্য যে অর্গান গুলো থাকে সেখানে যদি কোনো রোগ থাকে, সরাসরি ইউট্রাইন অনুযায়ী পেলভিক প্যাথোলজি যেটাকে তলপেটের সম্পর্কিত, এবার হচ্ছে সিস্টেমিক প্যাথোলজি, অন্যান্য জায়গার যদি সমস্যা থাকে, যেমন লিভার ডিসফাংশন, লিভার সিরোসিস থাকলেও তখন ইউট্রাস থেকে অতিরিক্ত রক্তক্ষরণ যায়, কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিওর, আর যদি ফেইলিওর থাকে তখন এরকম হয়, সিভিয়ার হাইপার টেনশনের কারণে এটা হয়। এছাড়া এন্ডোক্রেনিয়াল, হ্যাঁ, অর্থাৎ হাইপোথাইরয়েডিজম, হরমোনাল যদি কোনো সমস্যা থাকে, হাইপোথাইরয়েডিজম, আর্লি স্টেজ অফ অ্যাক্রোমেগালি। অ্যাক্রোমেগালি মানে হচ্ছে হরমোনের কারণে হাত পা বড় হয়ে যাওয়া, হ্যাঁ, অঙ্গগুলো অস্বাভাবিক বৃদ্ধি পাওয়া, এটা হচ্ছে অ্যাক্রোমেগালি বলা হয়। এছাড়া ব্লাড ডিসকেরিয়াসিস, রক্তের যদি কোনো অস্বাভাবিক থাকে, যেমন আইটিপি, ইমিউনোথ্রম্বোসাইটোপেনিয়া পারপিউরা, চামড়ার নিচে যদি রক্তক্ষরণ হয়, লিউকেমিয়া, ব্লাড ক্যান্সার যদি হয়, অ্যাপ্লাস্টিক এনিমিয়া, ভন উইলব্রান্ডস ডিজিজ, এটা কি এক ধরনের ব্লাডের ডিসঅর্ডার যেখানে ব্লাড ডাজ নট ক্লট প্রপারলি, মানে ব্লাডের ক্লটিং ফ্যাক্টরের মধ্যে যদি কোনো সমস্যা থাকে, হ্যাঁ, তখন অতিরিক্ত ব্লিডিং হয়। ইমোশনাল আপসেট, যারা অতিরিক্ত আবেগ কান্নাকাটি, যাদের মায়া দয়া বেশি, সহজে হাইপার হয়ে যায়, আবেগীয় যে ব্যাপারগুলো থাকে। ডিসফাংশনাল ইউট্রাইন ব্লিডিং, এছাড়াও কোনো কারণ ছাড়াই ইউট্রাসের কোনো একটা অস্বাভাবিক অবস্থার কারণে হচ্ছে, এটাকে বলা হয় ডিসফাংশনাল ইউট্রাইন ব্লিডিং। সুনির্দিষ্ট কোনো কারণ নাই, কিন্তু ইউট্রাসের কোনো একটা অস্বাভাবিকের কারণে বেশি ব্লিডিং হচ্ছে, এগুলো হয় ডিইউবি বা ডিসফাংশনাল ইউট্রাইন ব্লিডিং। ডায়াগনোসিস আমরা কিভাবে করব? মেনোরেজিয়ার ক্ষেত্রে হিস্টরি নেব। প্রথমে এজ অফ দ্য পেশেন্ট, সাধারণত মেনার্কি, মেনার্কি মানে কি বলছিলাম? মেনার্কি মানে কি? মেনার্কি মানে কি বলেন? মাসিক শুরু হওয়া, যেটা অনসেট অফ ফার্স্ট মিনিস্ট্রেশন, হ্যাঁ, অনসেট অফ মিনিস্ট্রেশন, এটাকে বলে মিনার্কি। মানে মিনার্কি অর্থাৎ বয়ঃসন্ধির প্রথমে এবং সাধারণত 20 বছরের মধ্যে এটা বেশি দেখা দেয়। মিনিস্ট্রিয়াল হিস্টরির ক্ষেত্রে কি দেব? কোয়ান্টিটি এন্ড কোয়ালিটি অফ ব্লিডিং, হ্যাঁ, ব্লিডিং এর পরিমাণ এবং কেমন ধরনের হচ্ছে সেটা আমরা জানবো। কন্ট্রাসেপটিভ হিস্টরি, তার জন্ম নিয়ন্ত্রণের কোনো হিস্টরি আছে কিনা সেটা আমরা নেব। সে কি ধরনের ওষুধ খাচ্ছে, হ্যাঁ, তার ড্রাগ হিস্টরি নেব, বিশেষ করে অ্যান্টিকোগুলেন্ট কোনো ড্রাগ খাচ্ছে কিনা। অনেক সময় অনেকের ওই যে কি বলে ইকোস্প্রিন জাতীয় ওষুধগুলো খেতে হয়, এটা হচ্ছে অ্যান্টিকোগুলেশন, এই কারণে রক্তপ্রবাহ তখন বেশি হতে থাকে। যদি এই ধরনের কোনো হিস্ট্রি থাকে কিনা সেটা আমরা নেব। তার ওজনের কোনো পরিবর্তন হয়েছে কিনা, হিস্ট্রি অফ ওয়েট চেঞ্জ, তার ওজনের পরিবর্তন আছে কিনা সেটা নেব। থার্মাল রিয়াকশন, তার কোল্ড বা হট ইনটলারেন্স আছে কিনা, সেটার ক্ষেত্রে আমরা থাইরয়েড ডিসঅর্ডারে ধরবো। ফ্যামিলি হিস্টরি অফ টিবি, তার পরিবারে কোনো যক্ষার ইতিহাস আছে কিনা। হিস্টোরি অফ এনি ব্লিডিং ডিসঅর্ডার, তার কোনো ব্লিডিং ডিসঅর্ডারের হিস্ট্রি আছে কিনা। মেডিকেল ডিজিজ লাইক লিভার ও রেনাল ডিজিজ, এই জাতীয় কোনো লিভারে বা কিডনির কোনো সমস্যা আছে কিনা এটা নেব। ইমোশনাল আপসেট বা তার সাইকোলজিক্যাল কোনো প্রবলেম আছে কিনা, সাইকোসেক্সুয়াল কোনো প্রবলেম আছে কিনা সেটা আমরা নেব। পরীক্ষা আমরা কি করবো? পাশাপাশি অন জেনারেল এক্সামিনেশন, তার এনিমিয়া, জন্ডিস, নিউট্রিশনাল স্ট্যাটাস, হার্সুটিজম, তার অতিরিক্ত দাড়ি গোঁফ আছে কিনা, হ্যাঁ, লোম অবাঞ্ছিত লোম আছে কিনা বেশি সেটা আমরা দেখবো। থাইরয়েড এনলার্জমেন্ট আছে কিনা সেটা আমরা দেখবো। পিএ এক্সামিনেশন, পার অ্যাবডোমিনাল, পেটের দিক থেকে আমরা চাপ চোখ দিয়ে দেখবো কোন ধরনের চাকা বা কোনো স্পর্শকাতরতা আছে কিনা সেটা আমরা পরীক্ষা করব। এছাড়া তলপেটের কিছু পরীক্ষা আছে, পেলভিক এক্সামিনেশন, এখানে আমরা পার স্পেকুলাম এক্সামিনেশন, স্পেকুলাম মানে একটা চিমটার মতো যেটা, সেটাকে যে সরানো যায়, সরাই গিয়ে জ্বরের মুখের পরীক্ষা করব, ঠিক আছে। এছাড়া বাই ম্যানুয়াল এক্সামিনেশন, অনেক সময় হাত দিয়ে দেখা হয়, মানে সে ভ্যাজিনাল রাস্তা দিয়ে হাত দিয়ে দেখা হয় যে জ্বরের মুখটা লম্বা হয়ে গেছে কিনা, বাল্কি হয়ে গেছে কিনা, অথবা তার মধ্যে কোনো অস্বাভাবিকতা, টেন্ডারনেস এগুলো আছে কিনা। এছাড়া সময় মলদারের দিয়ে পরীক্ষা করা হয়, এটা হলো রেক্টাল এক্সামিনেশন, রেক্টাল মিউকোসা ফ্রি, মানে এখানে স্বাভাবিক আছে কিনা নাকি অতিরিক্ত কোনো চাকা টাকা বা কোনো রসটস আছে কিনা সেটা, হ্যাঁ, দেখব। এছাড়া আমরা কিছু প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশন দিতে পারি, যেমন সিবিসি পরীক্ষা দিতে পারি, পিটিসিটি দিতে পারি, এটা হচ্ছে ওই যে তার ব্লিডিং টাইম, প্রোটিন টাইম। এছাড়া প্রথম বিন টাইম বা এপিটিটি, হ্যাঁ, এগুলো হচ্ছে তার প্রোটিন ফ্যাক্টরের আর কি পরীক্ষা, এটা দিতে পারি। হরমোনাল ক্ষেত্রে T3, T4, TSH এই পরীক্ষা দিতে পারি, অথবা FSH, LH, প্রোল্যাক্টিন সবগুলো দিতে পারি। আর লিভার অথবা কি বলে কিডনি ফাংশনের জন্য দিতে পারি ইউরিয়া, ক্রিয়েটিনাইন।
আর ডায়াবেটিস আছে কিনা সেটার জন্য আমরা জিটিটি দেব, গ্লুকোজ টলারেন্স টেস্ট, যেটা ফাস্টিং আর 2 hours 75 গ্রাম গ্লুকোজ এই পরীক্ষা চলে আসে। এছাড়া তার যে টিবি আছে কিনা, হ্যাঁ, বা যক্ষা আছে কিনা, তাদের স্পুটাম কম পরীক্ষা দিতে পারি, অথবা এন্ট্রি টেস্ট দিতে পারি, একটা চেস্ট এক্সরে করতে দিতে পারি, আর হচ্ছে লোয়ার অ্যাবডোমেন আল্ট্রাসোনোগ্রাম দিতে পারি। ঠিক আছে, এছাড়াও স্পেশাল ইনভেস্টিগেশন, হিস্টারোস্কোপি, ল্যাপারোস্কোপি, তারপর কি হিস্টারোগ্রাফি, এগুলো যে তলপেটের পরীক্ষা, হ্যাঁ, এগুলো জাস্ট জ্বরে ওটা দেখা আর কি। ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা কি করব, অ্যাসুরেন্স এন্ড বেড রেস্ট, তাকে আশ্বস্ত করতে হবে, কাউন্সিলিং করতে হবে, বেড রেস্টের কথা বলতে হবে। কারেকশন অফ অ্যানিমিয়া বাই ডায়েট, যদি অ্যানিমিয়া থাকে তাহলে তার খাবার দাবার মাধ্যমে অ্যানিমিয়াটাকে ঠিক করতে হবে। যদি সিভিয়ার থাকে তাহলে আমরা কি করবো, ব্লাড ট্রান্সফিউশন করতে দিতে পারি যদি প্রয়োজন হয়, রক্ত দিতে বলতে হবে। কম্বাইন্ড ওরাল পিল বা বেবি ইউজড, এটা সাধারণত আমাদের ক্ষেত্রে প্রযোজ্য না, তারপরে এটা ডাক্তাররা হয়তো তাকে কি কম্বাইন্ড ওরাল পিল, যেটা হরমোনাল পিল, তাকে সাজেস্ট করতে পারে। প্রয়োজন বোধে ডিএনসি করা, আমাদের একটা ভুল ধারণা আছে যে ডিএনসি মানে হচ্ছে মনে হয় অ্যাবর্শনের ক্ষেত্রে, বাট ডিএনসি হচ্ছে ইনফার্টিলিটির ক্ষেত্রে পরীক্ষা করা হয়, ভিতরে কোনো জায়গাগুলো যে অ্যাডেশন লেগে আছে কিনা এই জায়গাগুলো পরিষ্কার করার জন্য ডিএনসি করা হয়। ঠিক আছে, যখন সবগুলো প্রসেস ফেল হবে। এছাড়া মেডিসিন অ্যাকর্ডিং টু সিমটম, লক্ষণ অনুযায়ী আমরা মেডিসিন সাজেস্ট করতে দিতে পারি। এই হচ্ছে আজকে আমাদের দুইটা পড়লাম, একটা হচ্ছে মেনোরেজিয়া, অতিরিক্ত রক্তক্ষরণ বা অতিরিক্ত রক্তক্ষরণ, অতিরিক্ত রজ, মাসিকের অতিরিক্ত ব্লিডিং, আর হচ্ছে ডিসমেনোরিয়া, ব্যথাযুক্ত মাসিক। গত ক্লাস আমরা পড়েছিলাম অ্যামেনোরিয়া, যারা ক্লাস করতে পারেনি পিছনে ক্লাসটা দেখে নিবেন, অর্থাৎ মাসিক বন্ধ। এই হচ্ছে আমাদের তিনটা ডিসঅর্ডার পেলাম। নেক্সট ক্লাসে আমরা বাকি ডিসঅর্ডার গুলো যেগুলো থাকবে, এই যে আজকে আমরা 1, 2, 3 পর্যন্ত পড়েছি, নেক্সটে পলিমেনোরিয়া, এগুলো ছোট ছোট একই জিনিস, তারপর জাস্ট নাম রিলেশন আমরা পরিচিত করায় দেবো, তাহলে আমাদের শেষ হয়ে যাবে। আর যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। স্যার আমার প্রশ্ন হলো যে এইরকম যদি প্রবলেম ক্রিয়েট হয় তাহলে সেক্ষেত্রে কি আমরা মানে তাদের এক্সারসাইজ বা মেডিটেশনের দিকে বলতে পারি? অতিরিক্ত ব্লিডিং এর ক্ষেত্রে এক্সারসাইজে আরো ব্লিডিং বেড়ে যেতে পারে, এজন্য আমরা কিন্তু বেড রেস্টে সাজেস্ট করেছি। ওদিকে ডিসমেনোরিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা কি এক্সারসাইজের কথা বলেছি, রোগীর সমস্যা কোনটা সে অনুযায়ী আপনি তাকে ম্যানেজমেন্ট দিবেন। ঠিক আছে, মাসিক বন্ধ থাকলে, তারপরে হচ্ছে গিয়ে যদি ব্যথাযুক্ত মাসিক থাকে তখন তাকে স্বাভাবিক অ্যাক্টিভিটিস অথবা ফিজিক্যাল এক্সারসাইজের কথা আমরা বলবো। আর যার ডিসমেনোরিয়া হবে, যার মেনোরেজিয়া হবে, অতিরিক্ত রক্তক্ষরণ, বেশিরভাগ ক্ষেত্রে তার কোনো না কোনো প্যাথোলজিক্যাল থাকে, তখন তার হয়তো বা এক্সারসাইজের ক্ষেত্রে ব্লিডিং গুলি বেড়ে যেতে পারে, সেক্ষেত্রে তাকে আমরা বেড রেস্ট দেবো, এক্সারসাইজ বন্ধ রাখতে বলবো। আর চাইলে মেডিটেশন করা যেতে পারে, মেডিটেশন তো কোনো সমস্যা নেই, ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাই, মেডিটেশন সব ক্ষেত্রে প্রয়োজন হতে পারে, এটা মানসিক একটা সাইকোলজিক্যাল ইফেক্ট পড়ে, এটা খুব ভালো প্র্যাকটিস, মেডিটেশন করা যেতে পারে। ধন্যবাদ ঠিক স্যার। আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, ভালো থাকবেন, যেন রেকর্ড অফ করতে পারেন।